যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পরিবর্তন যদি বলেন, ওখানে কিন্তু তখন থেকেই মানে বঞ্চনা বা চক্রান্ত তখন থেকেই শুরু হয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন যে আমাদেরও না, মানে এই যে বারবার আমি একটা কথা বলি, এর আগে এপিসোডে বলেছি, আমাদের অন্যতম প্রধান সঞ্চালক যিনি আছেন সন্দীপ ভাই, অরিন্দম, এদের সঙ্গে আলোচনা করি যে আমাদের হিন্দু সমাজ বা হিন্দু জাতি বা মেইন প্রবলেম হচ্ছে কিন্তু ল্যাক অফ নলেজ, ল্যাক অফ ইনফরমেশন। এটা শুরু থেকেই ছিল এবং ওটাই কিন্তু ওরা করেছিল। এই যে 200 বছর যে ব্রিটিশরা রাজ করেছিল, ওরা আসল ইনফরমেশন এবং নলেজগুলো আমাদের থেকে আলাদা করে রেখেছিল, আমাদের থেকে কেড়ে নিয়েছিল বা আমাদের ওই জায়গাটাকে না ব্লক করে দিয়েছিল। ম্যাকলে সাহেবের যে বিষয়, হ্যাঁ, এবং খুব কৌশলে। যেমন একটা সাধারণ ঘটনা বলছি, দেখুন আমরা এগুলো সবাই কিন্তু দেখছি, রোজ শুনছি, কিন্তু আমরা না ওভারলুক করে যাচ্ছি। কীরকম দেখুন, এই যে একটা কথা আছে বা বাজারে একটা প্রচলিত কথা যে বাংলা হরফ, বাংলা ভাষায় বাংলা হরফ প্রথম কে করেন? উইলিয়াম কেরি সাহেব। তাকে ধন্যবাদ জানানো হয়, তাকে আমরা মালা দিই, এবং কারণ এটা ঠিক, উনি ছাড়া প্রথম এই মুদ্রণ যন্ত্রে বাংলা টাইপ ছাপা হতো না বা করেনি কেউ, উনি করেছেন, তাই এটা ওনার কৃতিত্ব। কিন্তু ওইটুকু আমরা জানি, কিন্তু আমরা জানি না উনি প্রথম যে বাংলা বইটি ছাপিয়েছিলেন সেই বইটি অ্যাকচুয়ালি মূল প্রতিপাদ্য কী ছিল, কোন বই থেকে উনি তার বাংলা অনুবাদ করলেন, এইটা আমরা কেউ জানি না মানে আমাদের জানতে দেওয়া হয় না এবং কৌশলে গোপন করা হয়। এবং ওইটা জানলেই আমরা বেরিয়ে যাবো যে কেরি সাহেব হঠাৎ ওনার কী হলো যে একদম উনি ইংল্যান্ড থেকে যে স্পিনিং জেনি মেশিন টেশিন এনে ঠেনে একদম সেই এনে, তারপরে আর ওই ছাপা মুদ্রণ যন্ত্র এনে ছাপিয়ে টাপি বই টই বার করে একদম বিনা পয়সায় সব বিতরণ করলেন, লাইব্রেরি করলেন। কারণটা কি? কারণটা হচ্ছে যেই বইটা থেকে বাংলা বইটা উনি ছাপালেন, ওটার ইংরেজি যে তর্জমাটা সেটা ছিল গসপেল অফ এস.টি. ম্যাথু। ওটা বাইবেলের একটি ভার্স। অ্যাকচুয়ালি বাঙালিকে খ্রিস্টান করা এটা একটা মিশনারি, একটা বৈদেশিক চক্রান্ত ছিল। তারা কোনোভাবেই যখন পারছিল না, কারণ তার মধ্যে আবার ব্রাহ্ম সমাজ নেমে গেছিলো কাউন্টারে। এবার ব্রাহ্ম সমাজকে কাউন্টার করার জন্য আবার এরা নেমেছে। নামার জন্য কি হয়েছে, এরা দেখলো যে এইভাবে পারা যাবে না, আমরা সেবার মাধ্যমে এগাই। সেবা কি না, আমরা এমন কিছু করব যাতে বাঙালি আমাদের কাছে একটা শ্রেণী কৃতজ্ঞ হয়ে যাবে এবং তারা আমাদের তখন ওয়ার্শিপ করবে, অটোমেটিক আমাদের মেনে নেবে। এই উইলিয়াম কেরি করলেন কি, ওই গসপেল অফ এস.টি. ম্যাথু, উনি দেখলেন যে তখনও পর্যন্ত যে ইংরেজি জানা মানে ঠিকমতো পড়তে বলতে পারা সেই সংখ্যা খুব কম বাংলা সমাজে, খুব দু চারজন খুব ব্রিটিশের খুব কাছের লোক ছাড়া জানতো না। তাহলে মানে কি, বাঙালি তথাকথিত যে এলিট ক্লাস তারা সব বাংলাতেই কথা বলে, বাংলাতেই বই পড়ে। হ্যাঁ, কারণ তখন ঘরে ঘরে মনসামঙ্গল কাব্য পড়া হতো, কৃত্তিবেশী পড়া হতো, বাংলা বই পড়তেন। তো উনি ওই জন্য করলেন কি, ওইটাকে প্রথম বাংলায় অনুবাদ করে দিলেন। কেন? তাহলে বাঙালি যারা এলিট ক্লাস এই বইটা পড়ে এবার তাদের কারো যদি ইন্টারেস্ট গ্রো হয় তখন তো পাদ্রি পাঠানো যাবে। ঠিক। তো এইটাকে আমরা কিন্তু দেখুন উদ্দেশ্য কী ছিল, উদ্দেশ্য ছিল এক, আমরা সেটাকে গ্রহণ করেছি আরেকভাবে। হ্যাঁ, মাদারির খেলার মতো, প্রথমে ডুগডুগি বাজানো হবে, পরে তাবিজ বার করা। একদম। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তাই। এই যে ডিরোজিও সাহেব, উনি অ্যাকচুয়াল আইরিশ ছিলেন, আয়ারল্যান্ডে। এবার মজার জিনিস হচ্ছে, দেখবেন লাস্ট অবধি, এমনকি স্বাধীনতা পরে অবধি, ওই সময় পর্যন্ত এই যে মাউন্টব্যাটেনের প্রান্ত আয়ারল্যান্ডে যায়, আইরিশ যারা রেভলিউশনারি তারাই ওনাকে মারেন। অর্থাৎ আয়ারল্যান্ডের সঙ্গে আইরিশদের সঙ্গে ব্রিটিশদের একটা জাতিগত ঝামেলা ছিল। অ্যাকচুয়ালি ব্রিটিশরাও তো দখল করে রেখেছিল, এবং স্কটল্যান্ডটা করেছে, আয়ারল্যান্ডটা পারেনি। সেই অর্থে ওই আইরিশ লোকজনের না ব্রিটিশদের মেন সঙ্গে একটা ঝামেলা ছিল। তো ওনাদের বিরোধিতা এই জন্য ছিল, মানে ওনাদের ছিল শত্রু মিত্র। মানে ব্রিটিশদের আমরা খুব একটা পছন্দ করি না, বাঙালিরা যে ব্রিটিশ বিরোধিতা করছি দিন একটু লেলিয়ে, একটু ওদের সঙ্গে ব্রিটিশ বিরোধী করে আমরা যদি সেখান থেকে আমাদের পার্লামেন্টে তখন দেখাবো, এই দেখো বাঙালির উপর তোমরা অত্যাচার করছো, তোমরা ঠিক প্রশাসক না, আমাদের আইরিশদের দাও ক্ষমতা, আমরা দেখাচ্ছি, মানে জাস্ট একটা ক্ষমতার গেম। এইটা করতে কিন্তু ডিরোজিও নেমেছিলেন। ডিরোজিও করেছিলেন যে ইয়াং বেঙ্গল যে উনি বানিয়েছিলেন একটা, সেখানে বানিয়ে উনি খুব ওনাদের খুব নতুন ছেলেদের, ভালো ভালো ঘরের ছেলেদের নিয়ে এসে ওদের খুব ইন্সপায়ার করতে, তোমরা আসো, লড়ো, তোমাদের নতুন ইয়ে তৈরি করো, বিপ্লব তৈরি করো, এইসব বলতেন। কিন্তু উনি কিন্তু আবার কী হতেন, তার সঙ্গে এমন কিছু রিচুয়ালস, এমন কিছু শেখাতেন যেটা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন।
যেমন উনি গোমাংস খাওয়া শেখাতেন, উনি একদম ব্রিটিশদের মতো চালচলন শেখাতেন। মানে উনি অ্যাকচুয়ালি কী করেছিলেন, একটা ইউরোপিয়ান আরেকটা কলোনি যেটা ব্রিটিশ বিরোধী। এবার কি হচ্ছে, কালে ঘনে মানে সবার তো সব উদ্দেশ্য কি হয়, তারা এক উদ্দেশ্য বানায়, কিন্তু তার মাঝখানে ব্রাহ্ম সমাজ ঢুকে গেল, ঢুকে গিয়ে তারপরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদের জন্ম নিলেন। তারপরে আরও মানে 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 কী বলবো, মানে গোদের ওপর বিস্ফোরণ হয়ে গেল স্বামীজির উত্থান। স্বামী বিবেকানন্দ উনি যে কীর্তিটি করলেন শিকাগোতে গিয়ে, তারপরে বেলুড় মঠ বানিয়ে যা করলেন, ওনাদের একদম মানে পাকা ধানে মই দেওয়া যা বলে টোটাল প্ল্যান শেষ হয়ে গেল, পুরো একদম শেষ হয়ে গেল, মিশনারিদের গেল। এবং রামমোহন রায় পর্যন্ত অনেকে জানেন না যে উনিও ইনফ্লুয়েন্স হয়েছিলেন এই পার্সিয়ান যে শিয়া এবং তাদের ইয়েতে দ্বারা, এবং তাদের একটা কমে ইন্ডিয়াতে এসেছিলো, তাদের ইনফ্লুয়েন্স করতো। কারণ উনি যে কোনো কারণেই হোক, রামমোহন রায়ের মনে হয়েছিল যে আমাদের বেদের যে উপনিষদের অংশটা এটাই ঠিক, বাদ বাকি এগুলো ঠিক না। তো উনি উপনিষদ নিয়ে খুব পড়েছিলেন, মানে যার জন্য উনি দেখবেন মূর্তি পূজা প্রথম জীবনে উনি বিরোধিতা করেছিলেন, এবং পৌত্তলিকতা প্রচণ্ড বিরোধিতা করেছিলেন, এবং হিন্দু ধর্মের সব রিচুয়ালসের বিরুদ্ধে গিয়েই কিন্তু উনি ব্রাহ্ম সমাজ তৈরি করলেন। এবার মজার জিনিস হচ্ছে, দেখবেন উনি তখন একটা পার্সি ভাষায় উনি একটা পত্রিকা চালাতেন। হ্যাঁ, সেই পত্রিকার টাইটেল ছিল হরকত উল মুজাহিদিন। এই হরকত উল মুজাহিদিন চালাতেন, মানে তার মানে কাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে চালাচ্ছেন বুঝতে পারছেন। কিন্তু পরবর্তীকালে উনি কিন্তু ওনার ভুল বুঝতে পারেন, তখন উনি এর বিরুদ্ধাচরণ না করলেন, উনি মিউট হয়ে যান। এই কারণে উনি বুঝতে পারলেন যে উনি এমন কতগুলো খুব ভালো কাজ করেছেন, আবার কতগুলো কাজ করেছেন যেটা ঠিক নয়। উনি এই কারণে কিছুটা হতাশ হয়ে উনি ইংল্যান্ডে চলে যান, এবং উনি চুপচাপ হয়ে গেলেন। তারপরে কিন্তু আর ওই যে ব্রিস্টলে যে চলে গেলেন, তারপরে ওনার আর কোনো মুভমেন্ট ছিল না। কেন ছিল না উনি বুঝে গেছিলেন, সেটা উনি আর বলেননি। কারণ ততদিনে এই দেখা গেছে এই ঠাকুর রামকৃষ্ণ কেশবচন্দ্র সেনের পরবর্তী যে যারা এসছে স্বামীজি গ্রুপটা, এবং ভালো ভালো যে জাতীয়তাবাদী যারা, তারা চলে এসছে, এসে সেই জায়গাটা ফিল করে দিয়েছে। নাহলে কিন্তু বাংলা তখনই ধ্বংস হয়ে যেত। মানে দ্বিতীয় একটা ইউরোপিয়ান কলোনি তৈরি করার একটা প্ল্যান ছিল, সেইটাতে জল ঢেলে দেয় স্বামী বিবেকানন্দের মতো মানুষ। মানে অনুঘটক যে প্রশ্নটা আমার ছিল, তাহলে সার্বিকভাবে আপনার আলোচনার যেটা ওই অনুঘটকের জায়গাতে তাহলে স্বামী বিবেকানন্দ, অবশ্যই স্বামী বিবেকানন্দ একটা বিরাট, মানে উনি একটা বিরাট ঠাস দিয়েছেন। তার আগে অবশ্য তার সঙ্গে প্রণবানন্দ ছিলেন, এবং সবার প্রথমে অবশ্যই বঙ্কিমচন্দ্রকে তো অস্বীকার করা যায় না। এই মানুষগুলো যারা ছিলেন এরা প্রত্যেকেই একটা একটা করে ধাক্কা দিয়েছে, এবং ফাইনাল যে ব্লোটা অবশ্যই স্বামী বিবেকানন্দ দিয়েছেন। কারণ তখনকার যুগে ভারত বলতে একটা সাপখবের দেশ, দেশ, সেইখানে উনি 7 সমুদ্র পেরিয়ে গিয়ে খোদ আমেরিকার মতো জায়গায় গিয়ে শিকাগোতে গিয়ে ওদের সামনেই ওদের যাতা বলে এসে এবং প্রমাণ করে দিয়েছেন যে আমরা সনাতনীরাই শ্রেষ্ঠ সব দিক দিয়ে। এবং দাদা, এই বাঙালি জাতির যে জাতি সত্তার বা জাতীয়তাবাদী সত্তার উন্মেষের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের একটি পর্যায়ে যেমন আমরা জানতে পারি যে শিকাগোতে যাওয়ার আগে যখন গেলেন উনি, শিকাগোতে যাওয়ার যে টোটাল ওনার অ্যারেঞ্জমেন্টটা, তার ব্যবস্থা, কোথায় স্বামীজি থাকবেন, এমনিতেই বহু কষ্ট ওনাকে দিন যাপন করতে হয়েছে ওখানে, কিন্তু তবুও যে সাহায্যটুকু উনি পেলেন সেটা ক্ষেত্রী মহারাজের কাছ থেকে পেলেন। মানে আমরা অবশ্যই গর্ব করি, স্বামীজি চিরকাল আমাদের মাথায় থাকবেন, কিন্তু এটাও তো ঠিক যে আমরা বাঙালি হিসাবে স্বামীজিকে সাহায্য করিনি সেই সময়, বরং অনেক সময় ওই মজুমদার বাবুর মতো ব্যক্তিরা শিকাগো থেকেই তার ক্যারেক্টার অ্যাসাসিনেশনও করেছেন। তো সেক্ষেত্রে তার মানে ওই অথচ ওই স্বামীজি যখন ফিরে এলেন তখন উনি আমাদের অনুপ্রেরণার কেন্দ্র। আবার উনি যখন দেহ রাখলেন, ওনার ওই মেডিকেল বিল 400 কত টাকা, সেটাও আমরা আদায় করে নিয়েছি, সেটাও ছাড়িনি। তবুও অনুঘটকের জায়গাটাকে মানে তার আগে, অর্থাৎ স্বামীজি শিকাগো যাওয়ার আগের যে বাঙালি সমাজ এবং স্বামীজি শিকাগো থেকে ফিরে আসার বাঙালি সমাজের মধ্যে একটা আমরা বিরাট বড় মানসিকতার পরিবর্তন দেখতে পাচ্ছি। মানে বাঙালি জাতি তার ঘরের ছেলেকে বরণ করে নেওয়া, যে বিশ্ব জয় করার পরে তারপরেই বাঙালি জাতির এই জাতীয়তাবাদীর উত্থানটা প্রবল আকার ধারণ করলো। এই ইতিহাসের এই পর্যায়টা আমরা জানি হয়তো দাদা, কিন্তু আপনি যেভাবে শুদ্ধভাবে ব্যাখ্যা করছেন, এই ব্যাখ্যাটার ইতিহাস বই দেওয়া নেই, এই ব্যাখ্যাটারই প্রয়োজন ছিল। এটা আসলে এটা লোকানো হয়েছে আমাদের। তো এটা একটা ওই আমি এর আগেও বলেছিলাম যে আমাদের দুখানা সবচেয়ে বড় কনস্পিরেসি, একটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন অ্যাক্ট, একটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। একটা 1858, একটা 1956। এখন ঘটনা হচ্ছে এডুকেশন অ্যাক্ট তো আমি এর আগে বলেছি, ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে অ্যাকচুয়ালি কী কী বলা আছে আমরা কিন্তু কেউ ঠিক জানি না। সেটা নিয়ে বড় মৌলানা আবুল কালাম আজাদ একটা বই লিখেছিলেন, আপনি জানেন,
এবং বলেছিলেন আমার মৃত্যুর অন্তত 50 বছর বাদে যেন বইটা ছাপানো হয়, এবং সেটা ওয়েট করা হয়নি, মৃত্যুর পরেই বইটা ছাপিয়ে দেওয়া হয়েছিল, এবং ওনার সম্ভবত প্রথম 30খানা পাতা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ওই 30টা পাতায় উনি কী বলেছিলেন কেউ জানে না। আচ্ছা, এইবার এটা শুধু না, আমরা প্রথম চিফ অফ দ্য আর্মি স্টাফ ভারতবর্ষের জেনারেল জয়ন্ত চৌধুরী, উনিও তো একজন বাঙালি, তা ওনাকে 1955 সালে হঠাৎ ওই পদ থেকে সরিয়ে দিয়ে ওনাকে কানাডায় পাঠিয়ে দেওয়া হলো, কানাডা অ্যাম্বাসিতে পাঠিয়ে দেওয়া হলো। এবং উনি শেষ জীবনে 80-র দশকে উনি দেহ রাখলেন, উনি একটি বই লিখেছিলেন, ওনার সারা জীবনের উপলব্ধি এবং ওনার যে অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখেছিলেন। সেই বইটার মধ্যেও উনি বলেছিলেন, মানে প্রকাশনা যে হয়েছিল, ওনার লেখার বহু কিছু এডিট করে উড়িয়ে দেওয়া হয়েছে, ওনার অনেক তথ্য সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে সেখানেও প্রকৃত সত্য বলতে দেওয়া হয়নি। এমনকি আমরা তো এটাও জানি যে অ্যাকচুয়ালি সংবিধান যিনি রচনা করেছিলেন অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর, উনি যে ওনার যে প্রথম প্রপোজাল উনি যেগুলো করেছিলেন সেটাকেও মানা হয়নি। পরে একটা তৎকালীন প্রধানমন্ত্রী একটা কমিটি বানিয়ে নিজের মতো করে ওনার থেকেই ধার করেছিলেন, মানে স্ট্রাকচারটা নিয়েছিলেন, কিন্তু নিজের মতো বসিয়ে নিয়েছিলেন, একটা হাঁসঝাড়ু বানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই ক্ষেত্রে এইভাবেই মানে মুশকিলটা কী হচ্ছে, আমরা ব্রিটিশদের বাইরে বলছি, কিন্তু বাইরের থেকে ঘরেই আমাদের শত্রু বেশি। এবং কি হয়েছে, মানে এটা তো আমরা সেই গজনীর সুলতানের আক্রমণের সময় থেকে দেখেছি, আমাদের দেশীয় রাজারা আমাদের দেশীয় বিরোধিতা করেছে। এটা একটা দুর্ভাগ্য, মানে এটাকে আপনি যদি বলেন যে সব জাতিরই একটা পতনের সময় থাকে, তাই মহাভারতের পর থেকে দেখুন খেয়াল করে আমাদের আস্তে আস্তে ডাউনফল শুরু হয়েছে মহাভারতের পর থেকে, কারণ কলিযুগ শুরু হলো মহাভারতের পর, মানে আজ থেকে 5100 দিয়ে, আবার মতান্তরে কেউ বলেন আরও আগে 7000 কত, যাই হোক আমি 5000ই ধরে নিলাম। তারপর থেকে কলিযুগ, মানে মোটামুটি তারপরে পরীক্ষিত জন্মজয়, তারপর থেকে কলি প্রবেশ করলে এর একটা মিথোলজিক্যাল আমাদের অ্যাকাউন্ট আছে। তো যাই হোক, সেটা আমরা সামাজিকভাবেও দেখেছি যে তারপর থেকে যে পতন শুরু হলো, সেই পতনটা ঠেকতে এই স্বাধীনতা, আমাদের ইন্ডিপেন্ডেন্স এবং ভারত ভাগে হয়ে থামলো, আর আজকে তার ফসলটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন ঘুরছে, ঘোড়াটা চাকা আবার উল্টো দিকে ঘোরা শুরু করেছে, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের এর জন্য অনেক মূল্য দিতে হবে, ম্যাজিক্যালি কিছু হবে না। কিছু কিছু ঘটনা ম্যাজিক্যালি হয়তো হয়েছে, হঠাৎ আমরা দেখতে পেলাম যে 1990 সারা দেশ উত্তাল হয়ে গেল নাকি আমাদের রাম মন্দির, যদি মক্কা শরীফ থাকে, যদি ভ্যাটিকান সিটির মেন চার্চ থাকে, তাহলে আমাদের কেন রাম মন্দির থাকবে না? এটা নিয়ে সারা দেশ উত্তাল, এটা ঠিক ভুল সেই প্রসঙ্গে আমি যাব না, কিন্তু এটা নিয়ে কোনো আপনি প্রশ্ন থাকতে পারে না যে কোটি কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছিল পিছনে, এবং আবেগপ্রবণ হয়ে গেছিল, এবং সেটা আলটিমেটলি হলো। তারপরে আরও অনেক কিছু হয়নি, তার পিছনে আবার চক্রান্ত আছে। সমস্যাটা হচ্ছে কি, আরেকটা বিরাট ব্যাপার হচ্ছে, আমরা যেটা দেখছি যে সামনে দেখছি যে আমাদের এটা হচ্ছে না। এখন এই যে না হওয়ার পিছনে যে সব সময় যে রাজনৈতিক দল বা শাসক প্রশাসক তারা দায়ী বা তারা পারছে না বা করছে না, সেটাও ঠিক না। সমস্যাটা হচ্ছে এর পিছনে আবার জিও পলিটিক্স বলে একটা ব্যাপার আছে, আপনি খুব ভালো জানেন। মানে সুতোটা অনেক দূর থেকে নাড়া হচ্ছে। কলকাতিটা একটা রিমোট কন্ট্রোল, অনেক দূরে সে লোকটি বসে আছে বা একটা গ্রুপ আছে যারা শুধু ভারত না সারা পৃথিবীটাকে চালাচ্ছে, এবং তারাই ঠিক করে দিচ্ছে যে কোথায় কি হবে। দুর্ভাগ্যজনকভাবে এইটা এতটাই গভীর বিষয় যে সাধারণ মানুষের পক্ষে সত্যিই বোঝাটা খুব মুশকিল ব্যাপার।